আজ নিয়ে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল শিবপ্রসাদ বাবু ওনার স্ত্রীকে নিয়ে এই ভবানীপুরের বাইরে গিয়েছিলেন। আজ ওনারা গ্রামে ফিরছেন। এখন সূর্যদেবও প্রায় অস্ত যেতে বসেছেন। আরে আরে বলাই, করছো কি? পড়ে গেলে যে। আহা, ওঠো ওঠো। তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? এ গ্রামে আমি আর থাকুম না কর্তা, আমি আর থাকুম না। কেন বলাই, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? তোমার কর্তা মশাই না হয় তোমার মজুরি বাড়িয়ে দেবে। কি গো, বলো না তুমি বলাইকে। আগে না কর্তা মা, মজুরির জন্য না, আপনাদের ওই নতুন বাগানের দেখভাল আমি আর করুম না। রোজ ওখানে একটি করে লোক খুন হইতাছে, তাও বুকের মধ্যে একটি ছুরি আর মাথার মধ্যে একটি ছুরি গাঁথা থাকে। নির্মমভাবে হত্যা করতেছে কেউ। আমি চললুম কর্তা, আমি আর এখানে থাকুম না, আর থাকুম না এখানে। বলাই শোনো, বলাই যেও না, বলাই বলাই। কর্তামশাইয়ের কোনো কথা না শুনেই বলাই হাঁটা দিল। সে ছিল শিবপ্রসাদ বাবুর একটি নতুন কেনা ফলের বাগানের মালিক। 1 সপ্তাহ হয়নি বলাই এই কাজে নিযুক্ত হয়েছিল। জমিদার পরিবারের সন্তান শিবপ্রসাদ বাবু। অনেক বিষয় সম্পত্তি থাকার সত্ত্বেও নিজের শখে এই বাগান তিনি পুরানো মালিকের থেকে 150 মুদ্রার বিনিময়ে কিনেছেন। কিন্তু এই বাগান দেখাশোনা করার লোক মালি বলাই কি সব বলে দিয়ে হনহন করে হেঁটে চলে গেল। আচ্ছা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? না, আসলে বলাই। ওহো, এই তুমি ওকে চেনো না? সূর্য মহাদেব অস্ত যাওয়ার সাথে সাথেই তো গলায় ঢালতে শুরু করে দেয়। আজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। চিন্তা করো না, কাল সকাল হলেই বলাই ঠিক ফিরে আসবে। এবার চলো। শিবপ্রসাদ বাবু ওনার স্ত্রীর মুখ থেকে ঘটনাটির বিস্তারিত শুনে বিষয়টির উপর খুব বেশি ধ্যান না দিয়ে সেখান থেকে চলে গেলেন। শিবপ্রসাদ মশাইয়ের নতুন বাগানটি ছিল মস্ত বড়, আর চারিদিকটা ছিল উঁচু পাঁচিলে ঘেরা, আর ভিতরে রয়েছে আম, কুল, কাঁঠাল, লিচু আরো নানান ফলের বাগান। বাগানটির ভিতরে বড় বড় গাছগুলি যেন দৈত্যাকারে দাঁড়িয়ে আছে। আর সত্যি বাগানটি খুব সুন্দর। শিবপ্রসাদ বাবুর এই বাগানটি নিয়ে অনেক স্বপ্ন রয়েছে। আর এই বাগানটি শিবপ্রসাদ বাবুর বাড়ির লাগোয়া অবস্থিত। পরদিন সকালবেলায় সেই বাগানের সামনে হইচই শুরু হয়ে গেল। সেই শব্দ শুনে শিবপ্রসাদ বাবু আর ওনার স্ত্রী সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন বলাইয়ের লাশ পড়ে আছে। আর বলাই যেই রকম ভাব বলেছিল ঠিক সেই রকমই, বুকে আর মাথায় ছুরি দিয়ে আঘাত করা। এবার মনে হয় সত্যিই এই গ্রামে আর থাকা যাবে না। প্রতিদিন সকালে এই বাগানের সামনে একটি করে অলৌকিকভাবে হত্যা করা লাশ পাওয়া যাচ্ছে। জানি না কোন অভিশাপ ভোগ করছে এই গ্রামের লোকেরা। দিদি, তুমি শান্ত হও। ওই দেখো, শিবপ্রসাদ বাবু আর ওনার স্ত্রী এখানে এসে হাজির হয়েছেন। জানি না এতদিন কোথায় উধাও হয়ে গিয়েছিলেন। আর এই বাগানটা তো এখন ওনাদেরই। তাহলে এই সমস্যার সমাধান ওনাদেরকেই খুঁজে বের করতে হবে। এই এই তুই কি করছিসটা কি? ধীরে বল, ধীরে। ভুলে যাস না উনি জমিদার পরিবারে। কারো কানে এই কথা গেলে গ্রাম ছাড়া হতে হবে। ছাড়তে হলে ছেড়ে দেব এই গ্রাম। এমনিতেই এই গ্রামে যা শুরু হয়েছে, কবে বাঁচবো কবে মরবো তার ঠিক নেই। এই কথা শিববাবু আর ওনার স্ত্রীর উভয়ের কানেই কাঁটার মতো লাগলো। কিন্তু এসব কি হচ্ছে, কেন হচ্ছে, সেসবের বিন্দুমাত্র বিষয়ও কেউ জানতো না। হ্যাঁ গো, কাল তাহলে বলাই সত্যি কথাই বলছিল, কিন্তু আমরাই ওর কথায় গুরুত্ব দিইনি। হ্যাঁ, কিন্তু বিষয়টা তো ধোঁয়াশাই রয়ে গেল। বেচারা বলাইও এই অলৌকিক খুনের শিকার হলো। না হলে তো ওর থেকেও বিষয়টা জানা যেত। সমস্যাটা ঠিকভাবে না জানলে তার সমাধান করব কিভাবে?
এই সময় সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল একদল তান্ত্রিক। তারা সেই ভিড় দেখে সেদিকে এগিয়ে গেল। সেই তান্ত্রিকদের দলকে দেখে শিবপ্রসাদ বাবু এগিয়ে এসে বললেন, বাবা বাবা, ভীষণ বড় সমস্যার সম্মুখীন হয়েছি আমরা সকলে। আমাদের এই সমস্যার সমাধানের পথ বলে দিন। সেই তান্ত্রিকদের দলকে শিবপ্রসাদ বাবু সমস্ত ঘটনা খুলে বললেন। আর এই অলৌকিকভাবে খুনের কাহিনী শুনে তান্ত্রিক বাবা বললেন, এটা নিশ্চয়ই কোনো অতৃপ্ত আত্মার অভিশাপ। ঠিক আছে, দেখতে দাও আমায়। সেই তান্ত্রিক বাবা বলাইয়ের মৃতদেহের পাশে বসে তার মৃতদেহের ওপর মন্ত্রপ্রুত জল ছিটিয়ে দিল। ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই বলাইয়ের দেহ থেকে রক্তের স্রোত বাগানের দিকে বইতে শুরু করলো। জয় জগদম্বা। আজ কৌশিকী অমাবস্যা। ঠিক রাত 12টার সময় যখন সম্পূর্ণ অন্ধকার সবকিছুকে গ্রাস করবে, তখন প্রত্যেক গ্রামবাসী যেন এই বাগানে উপস্থিত থাকে। আর হ্যাঁ, সকলে অবশ্যই হাতে একটি করে ছুরি নিয়ে আসবে। আর সেই ছুরিতে যেন নিজেদের শরীরের রক্ত লেগে থাকে, নয়তো মৃত্যু নিশ্চিত, নিশ্চিত মৃত্যু। জয় জগদম্বা। তান্ত্রিক বাবাদের কথা মতো শিবপ্রসাদ বাবু ওনার স্ত্রী সহ প্রত্যেক গ্রামবাসী এই পথ অনুসরণ করলেন। যখন সকলে বাগানে পৌঁছালো, তখন দেখলো একটি চিতা সাজানো রয়েছে, আর তান্ত্রিকগণ বলাইয়ের লাশকে গোল করে ঘিরে যজ্ঞ করছে। সকলকে বাগানে আসতে বলা তান্ত্রিক কিছুক্ষণের মধ্যেই একটি বিশালাকার আত্মার রূপ ধারণ করে সকলের সামনে প্রকট হলো। তান্ত্রিকগণ শিবপ্রসাদ মশাইকে সেই আত্মাকে তার যা প্রশ্ন আছে তা জিজ্ঞাসা করতে বলল। শিবপ্রসাদ বাবু নির্দ্বিধায় সমস্ত ঘটনা বললেন। मैं इस बगीचे का चौकीदार था और इस गांव का लोग मेरे ऊपर झूठा इल्जाम लगाया था। की रकम भूल अपवाद दिएছিল? मेरा मालिक से मेरा शिकायत किया कि मैं इस बगीचे का फल चोरी करके बेचता हूँ पैसा कमाने के लिए, जबकि मैं मुफ्त में बच्चे लोगों को फल तोड़ने खाने देता था। इसलिए मेरे मालिक ने भी मेरे पे शक किया। ग्रामेर लोकजन तुम्हार साथे एरकम केन करलो? असल में मुझे बच्चों से बहुत प्यार था और मैं उन लोगों को इधर आने, खेलने और फल तोड़ने में कभी नहीं डांटता था। इसलिए सभी बड़े लोग जलता था मुझसे। इस गांव के लोगों ने मेरे को झूठा इल्जाम लगा के चोर बना दिया और बच्चों से इतना प्यार के लिए मेरा मालिक मुझसे गुस्सा हो गया। गुस्से में आके मेरा आंखें नोच लिए, मेरा पेट में और सिर में चाकू घुसा दिया और मेरे बॉडी को यहाँ दफन कर दिया। इस गांव के एक भी आदमी को मैं नहीं छोड़ूंगा, नहीं छोड़ूंगा। অনেক বড় অপরাধ হয়েছে তোমার সাথে, কিন্তু কিছু জনের জন্য তো সকলকে শাস্তি দেওয়া যায় না, তাই না? আমি কথা দিচ্ছি, এই বাগান আমি ছোটদের নামেই করে দেব। এই বাগানে আমি একটা স্কুল বানিয়ে দেব আর বাচ্চাদের খেলার জায়গা বানিয়ে দেব। এ কথা শুনেই সেই আত্মা উধাও হয়ে গেল, আর সেই তান্ত্রিক ছিটকে নিজের জায়গায় পড়ে গেল। জয় জগদম্বা। ভবানীপুর নামক সেই গ্রামটি অভিশাপ মুক্ত হলো, আর বাগানে সাজিয়ে রাখা সেই চিতাতে বলাইয়ের লাশকে দাহ করা হলো। পরবর্তীকালে এরকম অলৌকিক খুন আর এই গ্রামে দেখা যায়নি।